প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাজানের নীতি। আসলে ফাজানের নীতি কি এটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তো ফাজান নীতি হচ্ছে এই যে আয়নিক যৌগে অর্থাৎ আয়নিক যৌগে কতটুকু সমযোজী বৈশিষ্ট্য আছে সেটি যে নীতির মাধ্যমে প্রকাশ করা যায় তাকে বলা হয় ফাজানের নীতি। তো আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে আয়নিক যৌগে কতটুকু সমযোজী বৈশিষ্ট্য আছে সেটি যে নীতির মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হয় ফাজানের নীতি। অর্থাৎ আমরা ফাজানের নীতির মাধ্যমে দেখব যে আয়নিক যৌগে কতটুকু সমযোজী বৈশিষ্ট্য আছে। তো ফাজানের নীতি হলো আমরা তিনটা ধাপে বিশ্লেষণ করব। প্রথম আমি যে ধাপটা আলোচনা করব সেটি হচ্ছে যে ক্যাটায়নের আকার ছোট ও অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন বেশি হয়। তো তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পোলার আয়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, পোলার আয়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। তো আমরা দেখি যে ক্যাটায়নের আকার ছোট হলে কেমনে পোলার আয়ন বেশি হয়। যেমন আমরা যদি একই গ্রুপের মৌলগুলোর কথা ভাবি, দেখা যাচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো এগুলো হচ্ছে একই পর্যায়ের মৌল। তো উপর থেকে একই গ্রুপের মৌল, উপর থেকে নিচের দিকে দেখা যাচ্ছে যে তাদের আকার কি হয়, বৃদ্ধি পায়। আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে আকার বৃদ্ধি পায়। তার মানে আমরা দেখব যে এই গ্রুপের মধ্যে কার পোলার আয়ন বেশি হয়। তাহলে আকার ছোট হলে আমরা জানি আকার ছোট হলে কি হয়, দেখা যাচ্ছে অ্যানায়নকে বেশি পরিমাণে বিকৃত করতে পারে। যেমন সোডিয়াম যতটা বিকৃত করতে পারবে অ্যানায়নকে, পটাশিয়াম ততটা পারবে না। আবার লিথিয়াম যতটা পারবে পটাশিয়াম ততটা পারবে না। কারণ হচ্ছে যে আমরা জানি যে যত ক্যাটায়নের আকার যত ছোট হবে তাদের চার্জ ঘনত্ব তত বেশি হবে, অর্থাৎ অ্যানায়নকে তত বিকৃত করবে। আরেকটা কথা আমরা জানি যে কি যে ক্যাটায়নের আকার অর্থাৎ ছোট জিনিস বড় জিনিসকে বেশি পরিমাণে বিকৃত ঘটাতে পারে। তো আমরা দেখা যাচ্ছে যে লিথিয়াম কি করবে, অ্যানায়নকে এইরকম করে বিকৃতি করবে যদি আমরা এটাকে লিথিয়াম ধরি। তো ঠিক এটার ক্ষেত্রেও আমরা দেখব যে এটার চেয়ে কম পরিমাণে বিকৃত হবে। আর বিকৃত হলে ইলেকট্রনগুলো যেহেতু মাঝ বরাবর আসে, এই জন্য তাদের মধ্যে পোলার আয়ন বেশি হয়, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। আমরা এটা জানি ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী, যখন ইলেকট্রনগুলো মাঝ বরাবর আসে তাদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, অর্থাৎ পোলার আয়ন বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে যদি ক্লোরিন দেই তাহলে আমরা বলতে পারি যে সবচেয়ে সমযোজী প্রকৃতির হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। তো আমরা ক্যাটায়নের ক্ষেত্রে বুঝতে পারলাম অবশ্যই যে এরকম হচ্ছে। আবার যদি আমি বলি যে একই পর্যায়ের মধ্যে একটি মৌল নিয়ে কাজ করি, যেমন মনে করো আমরা যদি ধরি সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে হলো অ্যালুমিনিয়াম। তো এটা হলো 3+, এটা হলো 2+, এটা হলো 1+। তো আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, মৌলসমূহের আকার হ্রাস পায়, অর্থাৎ ছোট হয়ে যায়। তো দেখা যাচ্ছে এই তিনটার মধ্যে সবচেয়ে কার আকার ছোট, এই তিনটার মধ্যে সবচেয়ে আকার ছোট অ্যালুমিনিয়াম। যেহেতু সবচেয়ে অ্যালুমিনিয়াম আকার ছোট হবে এবং সেহেতু দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম কি করবে, অ্যানায়নকে বেশি পরিমাণ বিকৃত করবে। এটা অ্যানায়ন আর এটাকে আমরা ক্যাটায়ন হিসেবে ধরছি। তাহলে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়ামে যতটা বিকৃত করতে পারবে তার চেয়ে বেশি পরিমাণ বিকৃত করবে। কেন, আমরা জানি একই পর্যায়ে মৌলসমূহের আকার হ্রাস পায়। যদি হ্রাস পায় তাহলে দেখা যাচ্ছে যে কি হবে, আকার ছোট হবে, অ্যানায়নকে বেশি পরিমাণে বিকৃতি হবে। তার মানে আমরা বলতে পারি সবচেয়ে সমযোজী বৈশিষ্ট্য বা পোলার আয়ন বেশি হবে অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। এখন এই জন্য আমরা কিছু এমসিকিউতে পাই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটিকে সমযোজী যৌগ বলা হয়, কারণ এটার আকার ছোট হওয়ার কারণে ক্যাটায়নকে অ্যানায়নকে বেশি পরিমাণ বিকৃতি করতে পারে। ওকে, অবশ্যই তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তো বিষয়টা হচ্ছে যে আমরা ক্যাটায়নের বিষয়টা আলোচনা করলাম। যদি অ্যানায়নের আকার বৃদ্ধি পায় তখন কি হবে, যেমন আমি
উদাহরণ হিসেবে নিতে পারি, যেমন অক্সিজেন এবং আমাদের দেখা যাচ্ছে ফ্লোরিন। তো অক্সিজেন হচ্ছে, আমরা জানি অক্সিজেন এবং ফ্লোরিন হচ্ছে একই পর্যায়ের মৌল। তো কার অবস্থান আগে? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ আমরা জানি যে একই পর্যায়ে ফ্লোরিনের আগে অক্সিজেনের অবস্থান। তো দেখাই যাচ্ছে যে কার কার আকার বড় হবে। তো আমরা একটা কথা জানি যে একই পর্যায়ে, আমরা জানি যে একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাওয়া যায় তখন পরমাণু সমূহের আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়। তো যেহেতু একই পর্যায়ের মৌল, তার মানে এর অবস্থান আগে, অক্সিজেনের অবস্থান আছে, তার মানে অক্সিজেনের আকার বড় হবে কার চেয়ে? ফ্লোরিনের চেয়ে। আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ, আকার দেখা যাচ্ছে কার বড় হবে? অক্সিজেনের বড় হবে। যেহেতু অক্সিজেনের আকার বড় হবে, তাহলে এই দুটোর মধ্যে কার বেশি পোলারায়ন বেশি হবে বা সংযোজী বৈশিষ্ট্য বেশি হবে অক্সিজেনের। তাহলে তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা দ্বিতীয় নাম্বারে আসবো, সেটা হচ্ছে যে ফাজারের নীতি দ্বিতীয় নাম্বার বলা হয়েছে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। আমরা আসলে দেখব যে আসলে কি কথাটা রাইট কিনা, সেটার জন্য উদাহরণ নিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম আমি মনে করে নিলাম একই পর্যায়ে কয়েকটি মৌল, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। তো দেখা যাচ্ছে যে এরা একই পর্যায়ে মৌল। তো এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 11, এর হলো 12, এর হলো 13। তো আমরা জানি একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাওয়া যায়, এরা প্রত্যেকেই হলো পর্যায় 3-এর অবস্থান করে, এবং যখন বাম থেকে ডানে যাওয়া যায় আকার ততটা হ্রাস পায়, এবং দেখা যাচ্ছে যে তারা এই হয় +1+ চার্জযুক্ত, 2+ চার্জযুক্ত হয়, আর অ্যালুমিনিয়াম 3+ চার্জযুক্ত হয়। তো আমরা দেখতে পাচ্ছি এমনিতে বাম থেকে ডানে গেলে আকার কি হয়? ছোট হয়। তারপর আবার দেখা যাচ্ছে যে বাম থেকে ডানে গিয়ে চার্জ ঘনত্ব বেশি হচ্ছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব বেশি হচ্ছে। যেহেতু অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব বেশি হচ্ছে, তাহলে এর ধনাত্মকতা বেশি এবং আকার ছোট। তাহলে একটা অ্যানায়নকে কি করবে? যে এ বেশি পরিমাণে বিকৃত করতে পারবে কার চেয়ে? সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের চেয়ে। যেহেতু এ বেশি পরিমাণে বিকৃত করতে পারবে, অর্থাৎ আমরা জানি একটা বিষয় যে বেশি ধনাত্মক জিনিস কি করতে পারে? ইলেকট্রনকে বেশি বিকৃত করতে পারে। এই যেহেতু বেশি ধনাত্মক 3+, এই জন্য কি করবে? এবং আকার ছোট, যার কারণে বা চার্জ ঘনত্ব বেশি, যার কারণে কি করবে? ইলেকট্রনকে টেনে বিকৃত করবে। তো আমরা তো একটা কথা জানি যে পোলারায়নের সংজ্ঞায় আমরা শিখেছি যে ক্যাটায়ন কি করে? যে অ্যানায়নের ইলেকট্রন ঘনত্ব মেঘকে টেনে বিকৃত করে। তাহলে টেনে কেন বিকৃত করে? এখানে আমাদের চার্জ ঘনত্ব, ধনাত্মক চার্জ বেশি, যার কারণে বিকৃত করাতে পারছে বেশি। এখানে দেখা যাচ্ছে যে অ্যানায়নের ক্ষেত্রে আমরা দুইটা উদাহরণ নেব, সেটা হলো অক্সিজেন এবং ফ্লোরিন। তো অক্সিজেন এবং ফ্লোরিন তারাও হচ্ছে একই পর্যায়ের মৌল, পর্যায় 2। তো দেখা যাচ্ছে ফ্লোরিনের অবস্থান কার? অক্সিজেনের পরে, মানে ফ্লোরিন হলো 9, অক্সিজেন হলো 8। তো দেখা যাচ্ছে এই দুটার মধ্যে এর আকার কিন্তু ছোট, আবার এর আকার হলো বড়। আমরা জানি আকারের মধ্যে এটার আকার বড় হবে কেন? কারণ হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের আকার হ্রাস পায়, এই জন্য এটার আকার কমে গিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে ফাজানের নীতিতে দ্বিতীয় নম্বরে বলা আছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ ঘনত্ব বেশি হলে, তাহলে অ্যানায়নের চার্জ ঘনত্ব বেশি হলে, তো এখানে কার চার্জ ঘনত্ব বেশি? অক্সিজেনের চার্জ ঘনত্ব বেশি। যেহেতু অক্সিজেনের চার্জ ঘনত্ব বেশি, সুতরাং আমরা বলতে পারি এখানে সংযোজী বৈশিষ্ট্য কার বেশি দেখা যাবে? যেমন যদি আমি ম্যাগনেসিয়াম অক্সাইড নেই এবং ম্যাগনেসিয়াম ফ্লোরাইড নেই, তাহলে দেখা যাচ্ছে এর সংযোজী বৈশিষ্ট্য বেশি হবে, কারণ এর চার্জ ঘনত্ব বেশি এবং আকার ছোট। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আমরা ফাজানের 3 নাম্বার রুলস আসবো, সেটা হচ্ছে যে ক্যাটায়ন এবং ক্যাটায়নের ডি এবং এফ উভয় স্তরে ইলেকট্রন প্রবেশ করলে পোলারায়ন বেশি হয়। তো আমরা এটা আসলে বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং দেখতে হবে। দেখো আমি উদাহরণ দিচ্ছি, একটি হচ্ছে ক্যালসিয়াম, আরেকটি হচ্ছে জিঙ্ক। তো জিঙ্কের আমরা ইলেকট্রন বিন্যাস আগে করে নেই 1s2 2s2
2p6 3s2 3p6 3d 4s2 3d। তো এখানে কথা হচ্ছে যে ল্যান্থানাইট সংকোচন নামে একটা কথা আছে, সেটার মাধ্যমে আমাকে এটা অবশ্যই উদাহরণ দিতে হবে। শুধু শুধু কথা বললে তোমরা অবশ্যই বুঝবা না, এই জন্য ল্যান্থানাইট সংকোচন তোমাদেরকে বুঝতে হবে। তো আমাদের ল্যান্থানাইট মানে মৌলগুলো সাধারণত ডি এবং এফ উপস্তরে ইলেকট্রন প্রবেশ করে, অর্থাৎ এখানে ল্যান্থানাইট সংকোচন কিভাবে ঘটে সেটা তোমাদের বুঝতে হবে। যেমন ডি ও এফ উপস্তরে যদি একটি ইলেকট্রন প্রবেশ করে, তার মানে আমাদের ডি উপস্তরে 10টি ইলেকট্রন ধরে জায়গা আছে, স্পেস, এবং ফোল্ডেড যে এফ অরবিটালে বা এফ উপস্তরে আমাদের 14টি ইলেকট্রন ধারণ করতে পারে। তো দেখা যাচ্ছে তাদের জায়গাটা অনেক বিস্তৃত থাকে, যেহেতু এটার অনেকগুলো ইলেকট্রন নিতে পারে, তার মানে এদের জায়গা দুইটা কি থাকে, অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। তো আমরা ল্যান্থানাইট সংকোচন নামে একটা কথা আছে, সেটা বোঝানোর জন্য আমি এটা উদাহরণ দিচ্ছি। তো ল্যান্থানাইট সংকোচনে দেখা যাচ্ছে যে মৌলগুলোর ডি এবং এফ উপস্থিত ইলেকট্রন প্রবেশ করে, তখন দেখা যাচ্ছে যে আমরা নিউক্লিয়াস সাধারণত এরকম থাকবে, নিউক্লিয়াস হচ্ছে এরকম। তো ইলেকট্রনগুলি থাকবে সর্বশেষ শক্তি স্তরে। যখন থাকবে তখন দেখা যাচ্ছে যে যেহেতু ডি এবং এফ উপস্তরে জায়গাটা অনেক বিস্তৃত বড় আকারে থাকে, তাই ইলেকট্রন কম থাকলে দেখা যাচ্ছে তাদের মধ্যে সার্বিক বিকর্ষণ শক্তি বা বলটা কম থাকবে, যার কারণে আমাদের নিউক্লিয়াসটা সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ এফ বা ডি উপস্থিত যে থাকবে সেখানকার ইলেকট্রনকে আকর্ষণ করতে তেমন বাধা পাবে না। অর্থাৎ ডি এবং এফ উপস্থিত ইলেকট্রন প্রবেশ করলে তাদের জায়গাটা অনেক বিস্তৃত থাকবে, থাকার কারণে যে নিউক্লিয়াসটা থাকবে, নিউক্লিয়াস ওই এফ এবং ডি অরবিটালে ইলেকট্রনগুলোকে টেনে নিতে পারবে। কারণ হচ্ছে ডি এবং এফ উপস্তরের জায়গাটা অনেক বিস্তৃত থাকে, ইলেকট্রন ঘনত্ব কম থাকে, বিধায় তাদের ইলেকট্রনগুলোর মধ্যে সার্বিক বিকর্ষণ মোমেন্ট বা বিকর্ষণ বলটা কম থাকে, যার কারণে নিউক্লিয়াসকে তারা বিকর্ষণ করতে পারে না। নিউক্লিয়াস কি করে, ইলেকট্রনগুলোকে টেনে নেয়। তার মানে ডি এবং এফ উপস্তরের ইলেকট্রন যাদের থাকে তাদের ক্যাটায়নের আকার কমে যায় বা ক্যাটায়নের আকার ছোট হয়, এটাকে বলা হয় ল্যান্থানাইট সংকোচন। যার কারণে আমরা বলতে পারি ডি এবং এফ উপস্তরে ইলেকট্রন প্রবেশ করলে ক্যাটায়নের আকার কি হয়, ছোট হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রন ঘনত্বকে বেশি পরিমাণ বিকৃত করতে পারবে, অর্থাৎ ক্যাটায়নের আকার ছোট হবে, এনার্জি কি করবে, বিকৃতি করবে। যেহেতু বিকৃতি করবে তার মানে কি হবে, পোলার বেশি হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই দুইটার মধ্যে কার পোলার বেশি হবে, অবশ্যই এই দুইটার মধ্যে জিঙ্কের পোলার বেশি হবে, কারণ জিঙ্কে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমার আজ এই পর্যন্ত শেষ। তোমাদের যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের সাথে আছি, তোমাদের যে কোনো প্রবলেমে আমি সাথে থাকবো ইনশাআল্লাহ।